হয়েছে তাও আপনারা জানেন। বেছে বেছে মুসলমান মানুষদেরকে টার্গেট করে করে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। সেখানে লড়াই করে যতটা আটকানো গেছে গেছে। প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে দুদিন আগে, তারপর কিছু নাম উঠেছে, কিন্তু মানিকচকের একটা বড় অংশের এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট বা এখনো অ্যাডজুডিকেশনের মীমাংসা এখনো হয়নি, আমি যতদূর জানি। সুতরাং বহু মানুষের নাম এখনো ঝুলে আছে। যেরকম আমি বলার আগে সাহেবদা বলল, বাবুদা বলল, যাদের নাম ঝুলে রয়েছে তারা যাতে এইবারই ভোটে ভোট দিতে পারেন, তাদের যেন ভোট বাদ না যায়। তৃণমূল বিভিন্ন জায়গায় গিয়ে বলছে, অনেক জায়গায়, এইবারের ভোটটা তুই দিতে পারবি না, পরে আমরা আবার তোর নাম তুলে দেবো, বাড়ির লোকেদেরকে বলে আমাদের ভোট দিতে। আমরা বলছি এইবার ভোট দিতে পারবি না ওইসব বলা যাবে না। আমাদের কর্মীদের কাছে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, এইবারই যাতে প্রত্যেকজন ন্যায্য ভোটার ভোট দিতে পারেন, তার জন্য প্রয়োজনীয় যা যা করার আমাদেরকে করতে হবে। ট্রাইব্যুনালে নিয়ে গিয়ে অ্যাপিল করানো থেকে শুরু করে ডকুমেন্ট নিয়ে, যেরকম বাবুদা বলল যে বিডিও অফিসে গিয়ে প্রশ্ন করা, এই ডকুমেন্ট জমা দিয়েছিল, কেন তার নাম এখন অব্দি ওঠেনি, এক্ষুনি মীমাংসা করুন, নাম তুলুন, চাপ তৈরি করা না, যদি কাজ বিডিও অফিস থেকে না করা হয়, প্রয়োজনে সারা রাত তাকে ঘেরাও করে রেখে তাকে বাধ্য করা, সমস্ত ন্যায্য ভোটারকে ভোট দেওয়ার অধিকার যাতে দেওয়া যায় তার জন্য তাকে বাধ্য করা, এই যাবতীয় কাজ আমাদের পার্টির কর্মীদেরকে আমাদের করতে হবে। যে মানুষের নাম আজকে অ্যাডজুডিকেশনের নামে ঝুলে আছে সেই মানুষ একা নন, তার পাশে কেউ থাকুক কি না থাকুক, তার পাশে সিপিআইএম আছে, তার পাশে বামফ্রন্ট আছে, বামপন্থীদেরকে এর পাশে থাকতে হবে। তিনি যদি আমাদেরকে ভোট নাও দেন, নাম উঠে যাওয়ার পরে তিনি যদি আমাদেরকে ভোট নাও দেন, তাহলেও তার নাম তোলার জন্য যে লড়াই করা, সেই লড়াই আর কেউ করুক কি না করুক আমরা করব। সেই জন্যই আমরা কমিউনিস্ট পার্টি করি। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই এসআইআর নিয়ে কেন হয়েছে, কি হয়েছে, কেন নাম বাদ দিয়েছে আপনারা সবাই জানেন, আমি তার বর্ণনা ব্যাখ্যা করতে যাচ্ছি না। খালি আমি একটা কথা আপনাদের বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টে গেলেন, এটাকে নিয়ে একদিন সওয়াল টওয়াল কি সব করলেন, এমন সওয়াল করলেন যে 60 লাখ মানুষের নাম বাদ চলে গেল। যাকে উনি যখন সুপ্রিম কোর্টে গেলেন তখন অনেকে বললো, অনেক মিডিয়াতে বললো, অনেকে বললো যে মুখ্যমন্ত্রী কিছু করতে পারুক কি না পারুক, তবু উনি দেখালেন তো একটা, যাকে মিডিয়ায় বলছে এখন অপটিক্সের রাজনীতি, মানে কি একটা দৃশ্যকল্প তৈরি করার রাজনীতি। দেখালেন তো লোকের সামনে যে আমি লড়াই করছি। দেখুন, আমি আপনাদের একটা কথা বলছি, উনি দেখিয়েছেন রাজনীতিতে এই দেখনদারিটা অনেকেই অনেক সময় করে, আমি এটাকে কোনো অপরাধও বলছি না। একটা রাজনৈতিক দলের নেত্রী, তিনি চেষ্টা করবেন তার মতো করে একটা অপটিক্স, একটা দৃশ্যমানতা তৈরি করার, তাতে কোনো অপরাধ নেই হয়তো। কিন্তু যাকে মানুষ ভোট দিয়েছেন, যাকে মানুষ ভরসা করেছেন, তিনি কি খালি শুধুমাত্র অপটিক্স তৈরি করবেন, এই দৃশ্যমানতা তৈরি করবেন? তিনি কি খালি সিনেমা শুটিং করবেন, নাকি তার চেয়েও বেশি মানুষের দায়িত্বটা পালন করবেন? আমি কেন আপনাদের কথাটা বলছি, আমরা সবাই জানি এই দফা এসআইআর শুরু হলো কোথা দিয়ে? বিহার দিয়ে। চোখের সামনে দেখলাম ভোটের আগে বিহারে ইলেকশন কমিশন আর বিজেপি মিলে গিয়ে এসআইআর করলো, মুসলমান মানুষের নাম বাদ দিল লিস্ট থেকে, দলিত মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে চলে যায় তাদের নাম বাদ দিল, দলিত এবং মুসলমানের নাম বাদ দিয়ে বিজেপি ওখানে ভোট করালো, ইলেকশন কমিশন ভোট করালো, বিজেপি বিহার দখল করলো। বুঝলাম, সেই দিনই বোঝা গেছিল যে এরপরে পশ্চিমবাংলা টার্গেট, এরপরে কেরালা টার্গেট, এরপরে ভারতের বাকি রাজ্যগুলো টার্গেট। বাংলা আর কেরালায় একসঙ্গে বিধানসভা ভোট হবে। একই দিনে ঘোষণা করা হলো বাংলা এবং কেরালা এরপর এসআইআর হবে। একই দিনে বাংলায় এবং কেরালা এসআইআর শুরু হলো। বাংলায় মমতা ব্যানার্জির সরকার, কেরালায় আমাদের সরকার, বামফ্রন্টের সরকার, বামপন্থী গণতান্ত্রিক সরকার, পিনারাই বিজয়ন মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলায় 29 থেকে 30% মানুষ ধর্মে মুসলমান সংখ্যালঘু, 100 জনের মধ্যে 30 জন মুসলমান। কেরালা এমন একটা রাজ্য যেখানে 100 জনের মধ্যে 34 জন মানুষ ধর্মে মুসলমান, এবং তার সঙ্গে 18 জন মানুষ, 100-র মধ্যে 18 জন মানুষ ধর্মে খ্রিস্টান। মুসলমান এবং খ্রিস্টান মিলিয়ে 100-র মধ্যে 52 জন মানুষ, এই সংখ্যালঘু মানুষ, সেই অর্থে দেখতে গেলে তারা হয় মুসলমান না হলে খ্রিস্টান, অহিন্দু মানুষ কেরালায়। সেই রাজ্য একই সঙ্গে এসআইআর শুরু হলো। এখানে মমতা ব্যানার্জি বললেন, আমি বিজেপি বিরোধী, আমি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না। চাইলে কেরালার মুখ্যমন্ত্রীও বলতে পারতেন, কিন্তু কেরালার মুখ্যমন্ত্রী জানেন এই সমস্ত বাতিলাবাজি করে এসআইআর আটকানো যাবে না। বিহার নিয়ে যখন এসআইআর হচ্ছিল তখনই সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে ইলেকশন কমিশনের অধিকার এসআইআর করা, তাতে আমি হস্তক্ষেপ করবো না। এরপরে কোনো মুখ্যমন্ত্রী বেঁচে থাকলেও এসআইআর হবে, কোনো মুখ্যমন্ত্রী মরে গেলেও এসআইআর হবে। সুতরাং ওই নিয়ে বাতিলাবাজি করে লাভ নেই। এখানে মমতা ব্যানার্জি বললেন, আমি বেঁচে থাকতে চিন্তা করবেন না, বাংলা এসআইআর হতে দেবো না। জানি না উনি এখনো বেঁচে আছেন, এর মধ্যে মরে পড়ে গেছেন। বাংলায় তো এসআইআর দিব্যি হয়ে এতগুলো মানুষের নাম বাদ চলে গেল। উনি বললেন যে আমি বিজেপি বিরোধী,
আমি এসআইআর করার জন্য একজন অফিসার দেবো না, কোন অফিসার আমার যাবে না, এসআইআর এর কাজ করবে না। আর চামচাগুলো হাততালি দিল, হাততালি, আমাদের দিদি দেখো, দিদির কি মেজাজ নেমেছো, এই দিদি আমাদের লড়ছে বিজেপির বিরুদ্ধে, পরিষ্কার বলে দিয়েছে দিদি কোনো অফিসার দেবে না, দেখ এবার কি করবি কর। আর কেরালায় পিনারাই বিজয়ন কি বললেন, আমি আরো বেশি করে অফিসার দেবো। মমতা ব্যানার্জি বললেন আমি অফিসার দেবো না, আমি লোক দেবো না। সুযোগ লুফে নিল ইলেকশন কমিশন, বাইরে থেকে অফিসার এনে তাদেরকে মাথার উপর বসিয়ে দিয়ে তাদের মতো করে এসআইআর করালো, বিহার থেকে, গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে অফিসার এনে। আর কেরালার মুখ্যমন্ত্রী বললেন কি, ইলেকশন কমিশন দিল্লি থেকে এসছো, বিজেপি দিল্লি থেকে এসছো, পরিষ্কার ইলেকশন কমিশনের অফিসে বসে চেয়ার টেবিলে পায়ের ওপর পাতুলে বসে থাকো, ইলেকশন কমিশনের অফিসের বাইরে তোমাদেরকে বেরোতে দেবো না। গোটা কেরালায় ঘুরে ঘুরে এসআইআর এর কাজ করবে আমার বামপন্থী সরকারের অফিসাররা, তারপর দেখি তোমার ঘাড়ে কটা মাথা কটা লোকের নাম তুমি বাদ দাও। বাংলা এসআইআর হলো, কেরালা এসআইআর হলো, লিস্ট বেরোলো বাংলায়, লিস্ট বেরোলো কেরালায়। বাংলায় প্রথমে 60 লাখ লোকের নাম বাদ, আরো 60 লাখ লোকের নাম ঝুলে থাকলো, অ্যাডজুডিকেশনে হিয়ারিং এর নাম করে ডাকা হলো, ঝুলে থাকলো। আর কেরালায় একটা মানুষের নাম অন্যায় ভাবে, না কোনো মুসলমান, না কোনো খ্রিস্টান, না কোনো আদিবাসী, না কোনো দলিত, একটা মানুষের নাম অন্যায় ভাবে বাদ দিতে পারলো না কেউ। কিন্তু কোন মৃত মানুষের নামও থেকে গেল না লিস্টে। একাধিকবার নাম আছে বিভিন্ন বুথে যে লোক, সেই নামগুলো কাটা গেল লিস্ট থেকে। একটা এসআইআর এর যে সঠিক উদ্দেশ্য মৃত মানুষের নাম লিস্ট থেকে বাদ দেওয়া, একাধিকবার নাম আছে যে নামগুলো সেগুলোকে লিস্ট থেকে বাদ দেওয়া, সেই কাজটাও করা হলো। একজনও মুসলমান, খ্রিস্টান, দলিত, আদিবাসী, ক্ষেত মজুর, খেতে খাওয়া মানুষের নাম লিস্ট থেকে বাদ গেল না। আর পশ্চিমবাংলার অবস্থা দেখুন, সব হয়ে যাওয়ার পরে দিদি এখন গলায় গামছা দিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, আর ধর্মতলায়, কলকাতা ধর্মতলায় প্যান্ডেল বেঁধে বসে আছেন। ওখানে কতগুলোই কবি আর সাহিত্যিক আছে, সামনে আপনাও মারছে, এ কবিতা বলছে, ও নাচ করছে, ও গান করছে, করে নেবে যাচ্ছে। দিদি বসে বসে ওখানে হোল নাইট ফাংশন দেখছেন। এই এসে বলছে মমতা ব্যানার্জির মতো বড় কবি হয় না, ধন্য হয়ে গেছি মমতা ব্যানার্জির কবিতা পড়ে। আর একজন এসে বলছে মমতা ব্যানার্জির মতো ভালো ছবি আঁকতে কাউকে দেখিনি, কি দারুণ ছবি আঁকেন, আমার ধন্য হয়ে গেলাম মমতা ব্যানার্জির ছবি এঁকে। চামচাগুলো আসছে, তেল দিচ্ছে, চলে যাচ্ছে। সরকারি কমিটি থেকে মাসগুলোতে টাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আমার আপনার ট্যাক্সের টাকায় বসে বসে মাইনে পাচ্ছে, আর এসে মমতাকে তেল দিয়ে বাড়ি চলে যাচ্ছে। কি করছে দিদি, নাকি আমাদের এসআইআর আটকাচ্ছে। এই সার্কাস পশ্চিমবাংলায় আর কতদিন চলবে? কতদিন চলবে পশ্চিমবাংলায় এই সার্কাস? ভোটের আগে এসে বললেন বাংলা নিজের মেয়েকে চায়, আমি বাংলার মেয়ে, ওরা বহিরাগত, বাইরে থেকে লোক আসছে, আমি বাংলার মেয়ে, বহিরাগত হাত থেকে বাংলাকে বাঁচাও, আমার বাংলার মেয়ে, আমার হাতে রাজ্যের দায়িত্ব দাও। পেলেন রাজ্যের দায়িত্ব। আরজি করের মেয়েটাও বাংলার নিজের মেয়ে ছিল, আরজি করের ডাক্তারটাও বাংলার নিজের মেয়ে ছিল, ধর্ষণ করে খুন করে দিল ওনার পোষা ভাইগুলো। কলকাতার কসবা ল কলেজের ছাত্রীটাও বাংলার মেয়ে ছিল, ওনার দলের ছেলেরা ধর্ষণ করে, গণধর্ষণ করে খুন করে দিল। আজান আজান তাহলে আজান শেষ হোক, তারপরে আমাদের সভা চলবে।